গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী। সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাক, আমার ভাইয়ের বিয়ে বাজলো বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। কারোর একটা হচ্ছে না, কারোর বিয়ের ডিভোর্স হওয়ার পর আবার বিয়ে। তবে জানো তো, এখন ম্যাক্সিমাম ডিভোর্সি মহিলাদের দ্রুত বিয়ে হয়। বিবাহিত মহিলাদের প্রতি মানে ইয়াং ছেলেই বলো বা বিবাহিত পুরুষেরই বলো, আকর্ষণ বেশি। কারণ অবিবাহিত মহিলাদের প্রতি মানে এখন বিয়ে নিয়ে এখন কিন্তু মেজর প্রবলেম চলছে। তো যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। এখন মনের ভেতরে ফুল ফুটেছে, আমার ভাইয়ের লাইফে এখন বসন্তই বসন্ত চেয়ে গেছে। কারণ কোর্ট কাচারির সমস্ত প্রবলেম খুব শিগগিরই মিটে যাবে। ব্যাস, প্যা 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 প্যা। তা বিয়ের সানাই বেজে যাবে। আমাদের উড়ো ছাই উঠতে 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 অনেক দিন আগেই ওদের বাড়িতে চলে এসেছে, কিন্তু স্থায়ী বাসিন্দা হলেও হয়ে যেতে পারে, এটুকু মনে হলো। কারণ ভিডিওর ভেতরে যাই থাকুক না কেন, নো 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 নো, মনের ভেতরে আসলে কি আছে সেটা হলো আসল কথা। ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু বলা যেতে পারে, ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু দেখানো যেতে পারে, অনেক কিছু নাও দেখানো যেতে পারে। আসল হচ্ছে মনের ভেতরে আছেটা কি। তো এবার চলো, স্কিপ করো না, পুরো ভিডিও দেখো, তোমাদের কিন্তু ভীষণ মজা আসবে। তার কারণ সোনা তো টেপি সব নিয়েই গেছে, আসল সোনা রেখে গেছে। দেখো, আমি দুটো ভিডিওর টাইটেল নিয়েই ভিডিও করব। কালকের হচ্ছে মায়ের চাকরি কি ওর বিয়ে, আর আজকে হচ্ছে সোনা তো বাড়িতেই রয়ে গেছে, আসল সোনাগুলো নিতে পারেনি। যাই হোক, আসল সোনা হচ্ছে আমাদের অবশ্যই বাচ্চাটা। বাচ্চার ওপরে পৃথিবীতে কোনো কিছুই না, কোনো আইন, কোনো আদালত, কোনো কিছুই না। আমাকেও মানে ভালো মনে পড়ে গেল, আমাকে এই কমেন্ট বক্সে এই কমেন্টটা অনেকেই লেখে যে টেপির ভিউয়ার্সরা লেখে, আমার ভিউয়ার্সরা না, তখন তো তুমি বাচ্চাটার সাথে মাটাকে দেখা করতেই দাওনি, আজকে এখন বলে লাভ আছে? তখন তো তোমরা ইচ্ছা করে বাচ্চাটাকে মায়ের কাছ থেকে দূরে করলে। দেখো, তখন টেপির লাইফটা একেবারে আলাদা ছিল। তখন টেপি ফোকলার সাথে সংসার করছিল, টেপি বাড়িতে রীতিমতো মাল খাচ্ছিল, টেপি ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছিল। টেপির কোনো স্থায়ী ঠিকানা আজও নেই, তখনও ছিল না, আজও নেই। তবে টেপি তখন উন্মাদনায় ছিল, কারণ টেপির কাছে তখন ফুল টু ফোকাস ফোকলা ছিল। ফুল মানে ফোকলার ফোন ব্যবহার করতো, ফোকলার সিম কার্ড ব্যবহার করতো, ফোকলার বাড়িতে গিয়ে থাকতো। আর ফোকলা তখন বছরখানেক তো টেপিকে মোহমায়া জালে একদম টেপি ভরপুর আটকে আছে। তো সেই সময় কিন্তু কোনো মতেই টেপিকে ফেরানোও যেত না, আর টেপিকে বাচ্চা দিলেও বাচ্চাটার লাইফটাকে স্পয়েল করে দিত। এটা কিন্তু 100% ট্রুলি কথা বলছি আমি। তখন টেপির অবস্থা একেবারে অন্যরকম ছিল। দেখো, টেপি নিজেও স্বীকার করে, এখন টেপি একটু বুঝতে শিখেছে, একটা বোঝদার হয়েছে, কিন্তু তখন টেপির কাছে বাচ্চাটা যাওয়া মানে একেবারে বাচ্চাটার লাইফটা ঘেঁটে ঘাওয়া হয়ে যাবে। ওদের লাইফটা দেখো, মা বাবার অশান্তিতে সব থেকে বেশি সাফার করে বাচ্চারা। তোমরা সিনেমাগুলো দেখো, সিরিজগুলো দেখো, প্রত্যেকটা জায়গায় এখন তো বিশেষ করে, একটা টাইম ছিল যে এতটা ছিল না। এই যে আজকালকার বাচ্চারা বেশিরভাগ ওরা মেন্টাল ডিস্টার্ব থাকছে, তোমার হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, তারপরে ওই যে বলে সাইকোলজিক প্রবলেম হচ্ছে, ওদের ভেতরে মানে সাইকোপ্যাথ যেগুলো বলে, এই রকম মানে একদম কেমন ডিপ্রেশনে চলে যাচ্ছে। এগুলো কেন বলো তো? এই বর্তমানে এই মা বাবার ক্ল্যাশ, মা বাবার অশান্তিগুলো পুরো সাফার করছে বাচ্চারা। একটা বাড়িতে মা বাবার অশান্তি বাঁধলে বড়রা, দেখো আমাদের মা বাবারা একরকম সাফার করে, তবু তারা নিজেদেরকে রিকভারি করতে পারে, বা আমাদের ওপর একটা প্রেশার থাকে, তারা আমাদের গার্জেন। কিন্তু আমাদের নিচে মানে আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের অশান্তিগুলোকে সাফার করতে পারে না। তখন কি করে ওরা? এই সবগুলো তো বোঝে না, বা এতটা ক্রিটিক্যালগুলো তো ব্রেনে নিতে পারে না, কারণ ওদের ব্রেনের বিকাশ হয়নি। তো তখন কি করে ওরা? ওদের মধ্যে হয় মোবাইলে ঢুকে যায়, কিছু না কিছুর ভেতরে অ্যাডিক্টেড হয়ে যায়, হয় মোবাইলে, নয় বন্ধুবান্ধব, নয় বন্ধুর বাড়ি, নয় অন্য কোনো মেয়ে
ছেলে হলে মেয়ের ক্ষেত্রে, মেয়ে হলে ছেলের ক্ষেত্রে আসক্ত হয়ে যায়, কারণ তাদেরকে নিজের মনের ফিলিংস, বাড়ির অশান্তি, এগুলো থেকে বেরোনোর জন্য অন্য কাউকে বন্ধু হিসেবে আঁকড়ে ধরে। এইগুলো হচ্ছে ডিপ্রেশনের এক একটা মানে কারণ আমি বলছি, কারণ এগুলো প্রত্যেকটা বাড়ির খবর। তোমরা দেখো না, নেটফ্লিক্স খোলো, এখনকার প্রজন্মে যাই দেখবে এগুলোই দেখতে পাবে, ডিপ্রেশন। তো এইগুলো তখন টেপির আর ফোকলার প্রতি এত মোহ মায়া, এত আকর্ষণ ছিল। আর এইদিকে মানে বাচ্চার বাবার কাছে, অন্তপক্ষে বাচ্চার মা বাবা, বাচ্চার বাবার মানে বাচ্চার দাদু ঠাম্মি যেটা বলছি, তারা কিন্তু সত্যিই একটা গৃহিণী, একটা সাংসারিক। টেপির মা বাবা যে সাংসারিক না তার প্রমাণ তোমরা কিন্তু পেয়ে গেছো, যে টেপির মা না সাংসারিক, টেপির বাবা না সাংসারিক। কিন্তু এইদিকে এত বছরের পরও মনের মিল থাকুক চাই না থাকুক, যেভাবেই হোক, এরা কিন্তু সংসারটাকে মেনটেন করে যাচ্ছে বাচ্চার বাবার ফ্যামিলি। এদের মা বাবার মধ্যে কিন্তু যাই হয়ে যাক, আমি তো ওদের গভীর থেকে গভীরভাবে একদম দেখেছি, ওদের দুজনার ভেতরে যাই থাকুক না কেন, সেগুলো আমি কোনো দিন আমি এইসব ব্যাপারে আগ্রহী না, আর এগুলো আমার জানার কোনো ইচ্ছাও নেই। কিন্তু সমাজের দিক থেকে, পারিবারিক দিক থেকে, বাচ্চার বাবার দিক থেকে, বাচ্চাটার দিক থেকে এরা কিন্তু কম্প্যাক্ট, একদম একই ডিসিশন নেয়, একই পথে চলে, একই রকমভাবে কথা বলে। এটা কিন্তু আমি তোমাদেরকে পুরনো ভিডিওতেও বলেছি, আজ যে নতুনভাবে আমি তোমাদের কিছু বলছি তা নয়। আমি তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড ডে 1 থেকে যা যা বলে এসেছি, তার থেকে আমি কোনো কথাতে নড় আর চড় কোনোটাই হবে না, কারণ আমি ফ্যামিলি প্যাক্ট দেখেছি। ফ্যামিলি যেটা একটা বাচ্চার জন্য খুব দরকার, খুব দরকার একটা বাচ্চার জন্য একটা ফ্যামিলি, যেটা টেপির কাছে গেলে কখনোই বাচ্চাটা নয়, তার জন্য তখন আটকানো হয়েছিল। আর টেপি বাচ্চাটাকে একটা মাত্র কারণেই নেওয়ার জন্য তখন করেছিল, যে বক ঠক সবাই মিলিত হয়েছিল, যে দেখিয়ে দেবে, চ্যালেঞ্জ নিয়েছিল টেপি। এইবার আমি দেখাবো, দুটো চ্যানেল দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, বলেছিলাম থাকগা, বাচ্চাটা ওদের কাছে আছে, আমার ছেলের ভবিষ্যতের জন্য থাকগা। এইবার আমি দেখিয়ে দেব, না চাই আমার ফোকলাকে, না চাই আমার শীতের সিঁদুরকে, এইবার আমি ছেলে ওদের কাছ থেকে নিয়ে ওদের রোজগারের পথ বন্ধ করব, ওদের ভাতের হাঁড়ি কী করে চড়ে আমি দেখব। এই যে চ্যালেঞ্জ নিয়েছিল, তখন কিন্তু ও মা হিসেবে বাচ্চা নিতে চায়নি, ও চ্যালেঞ্জ হিসেবে বাচ্চাটাকে ও মোহরা বানিয়েছিল। সেই কারণে কিন্তু আমরা মিডিলে দাঁড়িয়ে, যাতে বাচ্চাকে মোহরা নয়, বাচ্চাকে নিতে হবে তোমার ফিলিংসে, তোমার ভালোবাসায়, তোমার টানে, বাচ্চাকে বিজনেস হিসেবে না। যে বাচ্চাকে দেখো, ও ফেলে রেখে গেছে, এরা কিন্তু বাচ্চাটাকে আগলেছে রাতের পর রাত, দিনের পর দিন। শোনো, বাচ্চাটা ভালো আছে, মন্দ আছে, শরীর খারাপ আছে, বাচ্চাটা যখন জ্বর আসে, বাচ্চাটা যখন একটু অসুস্থ হয়, কতটা ঘ্যান ঘ্যান করে, কতটা ও কাঁদে, বা কতটা মানে মানে করে থাকে, সেটা সব মারা জানে। সেই সময় সব থেকে বেশি বাচ্চাদের মায়ের দরকার পড়ে, সেই সময় বাচ্চাটাকে পুরো সামলাচ্ছিল ঠাম্মি, দাদু, ওর বাবা মিলে। তাহলে আর টেপি সেই সময় ভ্যালেন্টাইন্স ডে করে বেড়াচ্ছে, ভালো মন্দ হোটেলে গিয়ে খেয়ে বেড়াচ্ছে, ফোকলার সাথে মাল খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, জয় শ্রীরামে যাচ্ছে। তখনকার তোমরা ভিডিওগুলোর কথা কি ভুলে গেছো? তখনকার টেপির লাইফের কথা কি ভুলে গেছো আজকে যে তোমরা আমার কমেন্ট বক্সে লিখতে আসো? একদম না, একদম না। কিন্তু এখন টেপি অনেকটা হলেও আলাদা হয়েছে, অনেকটা হলেও একটু বুঝতে শিখেছে। সেই কারণে আমি বলেছি, বাচ্চাটাকে দেখার একটু চিন্তা করো। দেখো, একেবারে ঠিক আছে, ঝগড়াঝাটি, মনোমালিন্য, ভালো মন্দ সব কিছু আছে, হয়ে গেছে। এখন তো তুমি বুঝেছো, এখন তো তুমি স্থির হয়েছো। এখন কিছু না করো, অন্তপক্ষে মাসে একদিন তোমার বাচ্চাটাকে দেখো, কিছু না করো, বাচ্চাটার ভবিষ্যতের জন্য তুমি একটা কিছু ব্যবস্থা করো। এটা মা হিসেবে একটা কর্তব্য, যেটা প্রত্যেকটা মায়ের করা উচিত তার সন্তানের জন্যে। আমার তো মনে হয়, আমি যদি 2 টাকাও রোজগার করি, আমার মনে হয় আমার 1.5 টাকা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্যে। আমি 2 টাকা যদি রোজগার করি, আমার 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্যে। আর বাকি 50 পয়সায় আমার স্বামীর, আমার বাড়ির, বা ও কেউ চাইলে। তোমরা বিশ্বাস করবে না, আমি ইউটিউব থেকে, সত্যি বলছি, আমি মিথ্যে তোমাদের বলি না, বলি না, বলি না। আমি ইউটিউব থেকে যত রোজগার করেছি তো, 1 টাকা 2 টাকা, আমার 1000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা আমি তো রোজগার করেছি। আমি বলতে পারবো না যে আমি আমার পিছনে ক টাকা খরচ করেছি।
পুরোটাই আমি আমার স্বামী, আমার সন্তান, আমার সংসারের পেছনে খরচ করেছি। সংসারে আমি দিইনি, তবুও সেভাবে আমার স্বামীর চিকিৎসার পেছনেই ম্যাক্সিমামটা আমি মানে 1 টাকার ভেতরে প্রায় 16 ষোলো 16 আনায় কিন্তু 1 টাকা হয়, জানো তো। তো 16 আনার ভেতরে আমি প্রায় বলতে পারো 14 আনাই আমি আমার স্বামীর চিকিৎসার পেছনে দিয়ে দিয়েছি। আর 2-1 আনা হয়তো আমার ছেলে মেয়ে বা একটু এদিক ওদিক গেছে, নাহলে ম্যাক্সিমামটাই আমি সুব্রতর চিকিৎসার পেছনেই দিয়ে দিয়েছি। আমি কোনো দিন মানে ইয়ে করিনি। ওই জন্য আমার এখন হয়তো ভিডিওর প্রতি একটুখানি ইয়ে কম, কারণ কোনো দিন আমি আমার রোজগারের টাকা, আমি সত্যি বলছি, আমি নিজে কোনো দিন ভোগ করতে পারিনি বা করিও নি। আমার টাকা আসার সাথে সাথে আমার ওই দিকে দাঁড়িয়ে থাকে কেউ না কেউ, কোনো না কোনো প্রবলেম আসবে, দাঁড়িয়ে আছে যে আমার এই দিক থেকে ইউটিউবে যে মাসেই ভালো বিজনেস হবে বা আমি একটা ভালো টাকা উপার্জন করবো, সেই সময় একটা প্রবলেমও সাথে সাথে চলে আসবে। ওই জন্য আমরা ঠিক আছে, রোজগার কম হোক, প্রবলেমটাও কম আসুক, এরকম। তাই যাই, এটা তোমাদের সাথে ইয়ে করলাম। তো এটা আমি বলছি জাস্ট তখনকার যেহেতু পজিশন হিসেবে আমি ব্যবস্থা নিয়েছিলাম, তবে প্রত্যেকটা মানুষের জীবনই অবস্থা বুঝেই ব্যবস্থা। তখনকার অবস্থা যেমন ছিল সেই হিসেবেই আমরা ব্যবস্থা নিয়েছি, এখন অবস্থা যেরকম সেই হিসেবে ব্যবস্থা ওদের নেওয়া আছে। একটা টাইমে টেপির হাজব্যান্ড, মানে এই যে আমাদের বাচ্চার বাবা, কোনো দিন এরকম টাইটেল লিখবে তোমরা ভেবেছো? কার বিয়ে আগে হবে, মানে আমার বিয়ে হবে না মায়ের চাকরি, কোনটা আগে হবে, এরকম টাইটেল লিখবে কোনো দিন তোমরা ভাবতে পেরেছো? আমি তো ভাবতে পারিনি যে ওর ভেতরে একটা শাই ভাব ছিল, ওর ভেতরে একটা লজ্জা লজ্জা ব্যাপার ছিল, সেই জায়গাটায় ওর নিজের বিয়ে, মানে এখনও ডিভোর্স মোটামুটি ইনকমপ্লিট, যেটাকে বলা হয় যে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে ডিভোর্স তো হচ্ছেই। আর যেহেতু এতটা দিন ওরা দুজনা ডিটাচে আছে, সেই জায়গায় আমার মনে হয় না আর ও যদি লেখে ওতে কোনো প্রবলেম বা কোনো আইনত দিক থেকে কোনো রকমের কোনো অসুবিধা আছে, বা ও যদি কারোর সাথে লিভিংও থাকে, এর এখনও মনে হয় না কোনো আর অসুবিধা হবে, কারণ ওদের ডিভোর্স ফাইল হয়েও গেছে। আর মানে ওদের ডিভোর্স প্রায় আমার মনে হয় প্রায় 12 আনা এগিয়েও গেছে, আর হয়তো একটুখানি ঝুলে আছে যে এই কিছু ডিমান্ড করছে, ও দিচ্ছে না, এটা একটা টাইম না একটা টাইমের পর মেটাতে হবেই, আর ডিভোর্স হবেই। সে জায়গায় টেপির সতীন আসবেই। আর টেপির সতীন যদি আসেও কোনো আশ্চর্যের কোনো কারণ নেই, কারণ দেখো অবশ্যই ওর বয়স এখনও সে বুড়ো হয়ে যায়নি। আর ফিলিংস যখন আছে, মানুষ যখন, তখন লাইফে কেউ না কেউ আসবে। আর মা বাবা একটা টাইমের পর বয়স হবেও, মাও বয়স হয়ে যাচ্ছে, সেই জায়গায় সংসারটাকে ধরার জন্য কাউকে না কাউকে তো ওদের লাইফে আনতে হবেই, এটা আমার ধারণা। তো এই নিয়ে আমার কোনো রকমের অবজেকশন না বলে আমার তো মনে হয় না কিছু আছে, এটা আমার ধারণা। কিন্তু হ্যাঁ, কোনো নতুন কেউ এলে বাচ্চাটার লাইফ কেমন হতে পারে এই নিয়ে সন্দেহ আছে। যেই আসুক সে কি বাচ্চাটাকে এইরকম ভালোবাসবে, বা বাচ্চাটাকে এই যে পরিবেশটা এখন আছে সেটাই কি থাকতে পারবে? তাহলে বাচ্চার মা আর বাচ্চার বাবার ভেতরে কোনো পার্থক্যই থাকবে না। কারণ আজকালকার মহিলারা, মানে আমি বলছি দেখো, আমি মানে আমি দুই রকমই কথা বলবো, কারণ মানুষ এখন একরকম না, মানুষ দুই রকম। এখন হচ্ছে অনেকে আছে বাচ্চাটাকে একসেপ্ট করে নিয়ে খুব ভালোমতো মানুষও করতে পারে, আর কিছু মহিলা এমনও আছে যে না, আমি ওর বাচ্চাকে সেইভাবে, মনের ভেতরে একটা হিংসা, পাপ, শয়তানি বুদ্ধি যদি থাকে, তাহলে তো বাচ্চাটার লাইফটা পুরোটাই শেষ হয়ে যাবে। কারণ বাচ্চার বাবার পক্ষে সম্ভব হবে না বাচ্চাকে সবসময় ওর মানে নতুন ওয়াইফ বা ও বাচ্চাটার নতুন মায়ের কাছ থেকে আগলে রাখা। কোনো না কোনো সময় তার কাছে বাচ্চাকে ছাড়তেই হবে, তার দায়িত্বে দিতেই হবে। তো সেই সময় বাচ্চাটার লাইফ কি করবে ওই মহিলা, সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহজনক ব্যাপার থেকে যাবে। তা আমার কাছে কথা, যদি এখন বর্তমান যুগ যেভাবে ফাস্ট এগিয়ে গেছে, এখন বন্ধু হিসেবে অনেকে স্টে করে যায়, বন্ধু হিসেবে থাকলো, লিভিং হিসেবে কারোর সাথে মানে ইয়ে করলো, এই যে বউ করে নিয়ে এসে বাড়িতে ঢোকার পর সেটার প্রভাব বাচ্চাটা বা সংসারের উপর কীরকম পড়বে, এই নিয়ে আমার ভাই, এটা আমার মতামত, আমার চ্যানেল, আমি আমার মতামত শেয়ার করলাম। কি হতে পারে এই নিয়ে একটা সন্দেহ আছে। তবে ডিভোর্স হওয়ার পর বিয়েও হচ্ছে মানুষের, বিয়ে করার পর সংসারও করছে অনেকে, আবার অনেক ডিভোর্সি মহিলাদেরও একটা বাচ্চা নিয়ে বিয়ে হচ্ছে, অনেক ডিভোর্স পুরুষদেরও একটা বাচ্চা নিয়ে বিয়ে হচ্ছে। এটা নিয়ে
আমি আমার মতামত জাহির করেছি, আমি এগুলোতে কোনো অবজেকশানে যাইনি, কারণ যুগ ভাই পাল্টে গেছে। তাই যুগ যখন পাল্টে গেছে তখন আমাকে সেই হিসেবেই প্রত্যেকটা কথাই বলতে হবে, কারণ আমরা যুগের সাথেই চলছি, যুগের বাইরে কিন্তু আমরা যাচ্ছি না। আমাদের ইন্টারনেটে কাজ করছি, ফোনের মাধ্যমে কাজ করছি, এখন তো ঘরে বসে ইলেকট্রিক বিল দিচ্ছি, ঘরে বসে গ্যাস আসছে, পাম্পে মোটরে জল তুলছি, মানে ইলেকট্রনিক্স জগতে ইন্ডাকশানে রান্না করছি, মাইক্রোওভেনে করছি, সবই আমরা সময়ের সাথে এগিয়ে গেছি। তাহলে আমরা এই সব চিন্তাগুলোকে অ্যাভয়েড করি। তো এটা যাচ্ছিল, এটা এই বিষয়টা ছিল বাচ্চার বাবার বিয়ে আর টেপির হচ্ছে আমরা বাচ্চাকে সেই সময় কেন দিইনি। দেখো, বাচ্চার বাবা যদি বিয়ে করে আর বাচ্চার মাও যদি যে এইভাবে যে অস্থায়ী নোংরামি জীবন যদি চালাতে থাকে, তাহলে প্রভাব তো বাচ্চার উপরে অটোমেটিক আসবেই, এটা আমরা কিন্তু জানা কথা। আলটিমেটলি কী হলো, সব থেকে সাফার কে করছে? বাচ্চা। সব দিক থেকে সাফার কে করবে? বাচ্চা। টেপির জীবনে বয়ফ্রেন্ড থাকুক চাই না থাকুক, সারা জীবন বাচ্চাটাকে কথা শুনতে হবে। এই তোর মা তো পালিয়ে গেছিলো, এই তোর মায়ের তো বয়ফ্রেন্ড ছিল, এই তোর মা তো অন্য অমুকের সাথে ছিল, এই তোর মায়ের তো ডিভোর্স। এগুলো সারা জীবন বাচ্চাটার কানে কানে যাবেই যাবে। যতই বলুক ভিডিও একটা টাইম থাকবে না, এই করবে না, ওই করবে না, কিন্তু এইগুলো এত দ্রুত স্প্রেড হয়, আর এইগুলো সারা জীবনের জন্য একটা বড় মোটা ডার্ক দাগ মানুষের জীবনে থেকে যায়। তো বাচ্চাটাকে সাফার সব থেকে বেশি বাচ্চাটাই করবে। এবার আসি গোল্ডের কথায়। হ্যাঁ, সোনা, সোনা নিয়ে যেতে, গোল্ড আর রিয়েল গোল্ড নিয়ে গেছে। দেখো, টেপির মুখে চোখে মুখেই প্রকাশ পায় যে টেপিদের রিয়েল গোল্ড কখনোই এদের বাড়িতে রেখে যায়নি, সব গুটিয়ে গাটিয়ে নিয়ে গেছে। যে মেয়েরা কাঁথা খোঁজার জন্য পুরো বাড়ি উল্টে ফেলছিল, সমস্ত কিছু তছনছ করে দিচ্ছিল, সেই মেয়ে তার গোল্ড নিয়ে যাবে না, এটা তো একেবারে কথা। তারপরে কি সব ডিমান্ড করেছে, গোল্ডের ডিমান্ডটা ওরা কিন্তু করেনি, একেবারে করেনি। প্রথমে তো মিথ্যেবাদেই 2 টাকাও নিয়ে যায়নি, তারপরে দেখা গেল সোনার শাখা পড়ে গেছে, সোনার আংটি পড়ে গেছে, ওর বাবার দেওয়া গলায় সোনার চেনটা ছিল সেটা পড়ে গেছে, ব্যাগে জামা কাপড় নিয়ে গেছে, এবং শুধু পায়নি মোবাইল দুটো যেহেতু তখন বর ও বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং ডেটিং করছিল বলে ওর বর ওর কাছ থেকে কেড়ে রেখেছিল, আর ওই দুটোই পায়নি। আর ফোন দুটো ওর হাজব্যান্ডের নামে কেনা ছিল বলে ফোন দুটো নিতে পারিনি, বাদবাকি মোটামুটি গুছিয়ে গেছে, ওর যা জিনিস ছিল নিয়ে গেছে। তাহলে সেই জায়গায় রিয়েল গোল্ড যে রেখে যাবে এটা তো অসম্ভব ব্যাপার। হ্যাঁ, সবথেকে দামি গোল্ড, হিরে মণি মুক্ত, যত পৃথিবীর যত যত দামি ঐশ্বর্যই জড়ানো থাকুক না কেন, ওর ছেলের কাছে সব ফিকে। প্রত্যেকটা মায়ের কাছে, তার সন্তানের কাছে প্রত্যেকটা গোল্ড ফিকে। এবার আমি আমার একটা ছোট্ট করে একটা কাহিনী বলবো। আমি অন ক্যামেরায় বলছি, আমি প্রচুর সুব্রত মজুমদার আমাকে গোল্ড বানিয়ে দিয়েছিল, প্রচুর আমাকে কত সোনা দিয়ে সুব্রত মজুমদার মোটামুটি আমাকে মুড়িয়ে রেখেছিল, বিশ্বাস করো। কিন্তু কিছু ওই উদার মন, আমি এই মনটাকে আজও পাল্টাতে পারিনি। আমার মনটা উদার মনের জন্যে আমি কি করি, যখনই কেউ প্রবলেমে থাকে, আর এবং ওটা যদি আমার কানের মধ্যে কেউ বলে ফেলে, যদি বলে, আমি না তার প্রবলেমটা যেন মানে তার থাকে না, সেই প্রবলেমটা মানে আমার হয়ে যায়, তার সেই প্রবলেমটা মেটানোর জন্য যেন আমি মরিয়া হয়ে উঠি। এটার কিন্তু দুটো ফলাফল আছে, একটা গুড একটা ব্যাড অবশ্যই আছে। এবার যদি তুমি মন থেকে যদি তুমি কারোর জন্য উপকার করবেই ভাবো, সেটা কিন্তু ভগবানের কাছে কোনো না কোনো জায়গায় একটা ভালো থাকে, ভগবানের কাছে একটা গুড বুক ব্যাড বুক আছে। তো গুড বুকে তোমার নামটা উঠে থাকে, অবশ্যই উঠে থাকে, ভীষণভাবে উঠে থাকবে, এটা আমি নিজে উপলব্ধি করেছি এবং পেয়েছি, এ কারণে আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো কী গুড বুক আর গুড রিটার্নগুলো কীভাবে এসেছে আমি তোমাদের বলছি। এবার আমি সোনার দোকানে, প্রথমে আমরা সোনার দোকানে গিয়ে বন্ধক রাখতাম, দিয়ে মানুষকে হেল্প করতাম। দেখো, একটা গোল্ড বন্ধক রেখে হেল্প করার পর, এবার তখন তো আমার ইনকাম নেই, আমি তো কোনো ইনকাম করি না। সেটা ও 1 মাস হয়তো বললো আমি ইন্টারেস্ট দিচ্ছি, পরের মাসে হয়তো দিতে পারলো না, তারপর মাসে, এবার গোল্ডটা তো আমার। এবার কী করছে, যে কোনো প্রকারে আমাকে কিন্তু ওটা তাগিদ, এবার আমি কী করছি, ওটা ইন্টারেস্ট দিয়ে যাচ্ছি। এবার যখন পারছি না তখন আরেকটা গোল্ড বন্ধক রাখে একটা ক্লিয়ার করার চেষ্টা করছি, মানে
একটা ব্লক মেটাতে গিয়ে আমি আরেকটা করছি। এবার কথায় আছে না, একটা গর্ত বোঝাতে গিয়ে আরেকটা গর্ত করা, এরকম করতে করতে না এগুলো একটা সার্কেল বাই তুমি একটা ফ্যাসাদ, মানে তুমি বলতে পারো একটা গর্ত, তুমি ধীরে ধীরে তোমার জন্যই তুমি একটা গর্ত ধীরে 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 খুঁড়ে চলেছো। তুমি এই গর্তটা বোঝাই করার জন্য এইদিকে গর্ত খুঁড়ছো, এই দিকের গর্ত বোঝাই করার জন্য এইদিকে খুঁড়ছো, এই করতে করতে তুমি একটা একটা টাইম তাকিয়ে দেখবে তুমি চারিদিকে প্রচুর বড় গর্ত করে ফেলেছো। কার জন্যে? মানুষের উপকার করার জন্যে, আর কিচ্ছুর জন্যে নেই। মানুষ 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 মানুষের পিছনে। কারণ আমি সারা জীবন একাকিত্ব জীবন কাটিয়ে এসেছি বলে আমার কাছে যেন মতো মানুষ প্রিয় ছিল। আমি ভীষণ মানুষ প্রিয় মানুষ। আমার জীবনটা ছোটোবেলাটা তো পুরো একাকিত্ব কেটেছে, সেই জায়গায় আমার মনে হয় একার লাইফের থেকে মানুষ বেশি ভালো। মানুষের সঙ্গে গল্প করা, বাড়িতে ব্যাগে ব্যাগে বাজার আসা, সেই বাজারে কার বাড়ি রান্না হচ্ছে না, কে খেতে পাচ্ছে না, কার বর চলে গেছে, কার বাচ্চারা স্কুলে যাবে খাবার পায়নি, মানে এই রকম। আর একটা ওয়ার্ড, যে ভগবানের ধাগা, এক বিপদ তারিণী আমার মুনমুন পুজো দিয়ে আমাকে হাতে, ও মুনমুনি সেই হাতে পড়িয়েছে, সেই পড়া আজও আছে। আমার কৃষ্ণা ফোন করছে, সেই হাতে পড়া আজও আছে। আমি ভগবানের দিব্যি কেটে বলছি, একটা ওয়ার্ড তোমাদের কাছে আমি কিন্তু এদিক থেকে এদিক করছি না। ধরে ভিডিও করছি, ভিডিও, এই যে ভিডিও ভিডিও করে নি। আমি এই মাত্র ফিরলাম। কোথায় গেছিলি? ব্যাংকে গেছিলাম সব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে ক্যামেরা অন আছে, পরে বলিস, ঠিক আছে ব্যাংকের কথা। তুই ফোন করিস কখন ফ্রি হবি। এই তো হয়ে যাক। মানে মানুষের প্রতি আমি অবসেসড ছিলাম। আমি মানুষ ভালোবাসি, মানে মানুষকে ডেকে ডেকে আমার বাড়িতে নিয়ে আসতাম। আর সুব্রত বিজনেসকে ভালোবাসতো, আর সুব্রতর জগৎ, সুব্রতর ফ্যামিলি ছিল, মানে ওর মা বাবা ভাই বোন এইগুলোকে ও এত বেশি ভালোবাসতো। হচ্ছে ও আমার থেকে একটু আলাদাই ছিল, মানে ও, ওর ম্যাচুরিটি, ওর সংসার, ওর বিজনেস এইগুলোর ভেতরেও ব্যস্ত থাকতো, ও আমার দিকে ফোকাস কম করতো। সে কারণে আমার একটা নিজস্ব জগৎ হয়ে গেছিলো। আমার বন্ধু বান্ধব, মানে বান্ধবী, বন্ধু পুরুষ না, সব মহিলা, পাড়ার লোক, এই পাড়ায় সব মহিলারা মিলে, তারপরে যার লোন দিতে পারছে না সেই সব, মানে এরকম প্রচুর বড় একটা সার্কেল আমার জীবনে তৈরি হয়ে গেছে। বড় বড় মাপের গোলার্ধের ভেতরে আমি আছি। তাই এবার বেশ আমি একটু পয়সা ঘরেরই মানুষ ছিলাম, কারণ সুব্রত আমাকে খুশি করার জন্যে, মানে যেহেতু সুব্রত আমায় টাইম দিত না, তো সেই জায়গায় সুব্রত টাকা চাইলে টাকা দিত, গয়না চাইলে গয়না দিত, হচ্ছে খাবার চাইলে খাবার দিত, বাজার চাইলে বাজার দিত, কিন্তু ওর ও ওকে দিত না, ওর সময়টা আমাকে দিত না। তার বদলে যা যা লাগবে ও আমাকে কিন্তু পূরণ করে দিত। তো সেই জায়গায়, আর অনেকের কাছে এই জিনিসগুলো নেই, তারা কী করতো, আমাকে সময় দিত, তার বদলে আমি তাদেরকে এইগুলো দিতাম, মানে এই বিনিময় প্রথাগুলো চলে যাচ্ছে। আমি জাস্ট তোমাদের সাথে আমি আমার লাইফের কিছু অংশ শেয়ার করছি। এরকম আমার জীবন কাটছিল ভীষণভাবে। আমি এরকমভাবে একটা জীবনে ভেতরে চলে যাই। সুব্রত মজুমদার তখনই আমার কাছে আসতো, যখন সুব্রত মজুমদারের মানে কোনো দিক থেকে ডাক আসতো যে এই পিঙ্কি কই, পিঙ্কিকে দরকার। তো তার জন্য ফুলের গাছ মনে আছে না, তোমাদের বলেছি না, আমাকে এটা কিনে দেওয়া, তার কারণে এরকম এই আমার প্রত্যেকটা দিনের কথা মনে পড়ে। ম্যাচুরিটির সাথে সাথে আমার চিন্তাগুলো পাল্টেছে, আমার চাহিদাগুলো পাল্টেছে। বোঝার সাথে সাথে যখন চালাক হয়ে গেলাম, তখন ডিমান্ড পাল্টেছে। এই গোল্ডের কথাই বলছিলাম। দিয়ে এই মানুষ, কিন্তু দেখো আমি আমার পেছনটার দিকে তাকাচ্ছি না, আমি কিন্তু নিজেকে হাওয়ায় উড়াচ্ছি। মানে আমাকে এত মানুষ ভালোবাসে, আমার বাড়িতে এত মানুষ আসে, এত মানুষ, কেউ আমার বাসন মেজে দেয়, কেউ আমার ঘর পরিষ্কার করে দেয়, কেউ আমার জামা কাপড় গুছিয়ে দেয়, কেউ আমার রান্নাঘরে রান্না অবধি করে ফেলছে। মানে মানে আমাকে একটু হাওয়া দিলেই বেশ আমি দুলে দুলে বেড়াচ্ছি। তো এতে মোটামুটি ভালোই গর্ত করে ফেলেছি। তো এবার যেহেতু একটা গোল্ডের দোকানেই আমি বেশিরভাগ জিনিসগুলো রাখতাম বলে, সেই মানুষ কিন্তু আমাকে খুব ভালোভাবে বুঝে গেছে। হ্যাঁ, আমাকে সে ভালো করে বেশ দেখে শুনে অবজারভেশন বলে না, অবজার্ভ করেছে যে এই মানুষটা এরকম। তা একদিনকে আমায় ফোন করেছে, বলছে আপনি এরকম করে এত করছেন। তা আমি তখন বলছি হ্যাঁ সত্যিকারের, আমারও যে কি মানুষ এলে না, আমি এগুলো বলতে পারি না, আমি নাও করতে পারি না, কিন্তু এই মানুষগুলো আমার পিছনও ছাড়ে না আমার। এখন আমি সত্যি মানে আর
এবার ধীরে ধীরে যেন মনে হচ্ছে কি আমি ডুবছি। এবার সেই ডোবাটা উনি বুঝতে গেছে যে এত মানুষ এত সোনা বন্ধক রাখছে। তখনও মুথুট ফাইন্যান্স নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই, এত মুথুট ফাইন্যান্সে যায়নি, মুথুট ফাইন্যান্সেও গেছি পরে, কিন্তু তখন তো সোনার দোকানটাই ইয়ে ছিল। যে সে ভাবছে যে এত গোল্ড বন্ধক রেখেছে, অথচ এ তো তোলার অসম্ভব ব্যাপার। আর আমি সুব্রতকে বলছি না মুখ ফুটে, হয়তো সুব্রতকে যদি আমি সত্যি কথা বলতাম তাহলে হয়তো আমি অনেক জায়গা থেকে বেঁচে যেতাম। আমি কিন্তু সুব্রতর সাথে আমি এতটা ফ্রি ছিলাম না, বা মুখ ফুটে বলছিও না ওকে আমি মেকআপ করবো, আমি মেকআপ করবো, এরকম একটা মনোভাব। এইবার তখন বলছে আপনি যা করেছেন, আমি যা দেখেছি, যা বুঝেছি, আপনার সাথে সবসময় কেউ না কেউ এসেছে, আপনাদের কথাবার্তায় আমি যা বুঝেছি আপনি সবসময় মানুষের উপকার করতে গিয়ে আপনি কিন্তু এই কাজগুলো করেছেন। তা আমি বলছি হ্যাঁ, আর কি করবো, এখন কিছু তো বলছে না, ভগবান দেখবেন আপনাকে কিছু না কিছুভাবে রিটার্ন দেবেই। তবে সত্যিকারের উনিও কিন্তু কৃষ্ণ ভক্ত। তা আপনাকে দেখবেন আমার কেন যেন আপনার প্রতি আপনাকে আমার খুব ভালো লাগে। আপনার ভেতরে একটা পজিটিভ ব্যাপার আছে, আর আপনার চোখে মুখে কোনো ছলনা নেই, চালাকি নেই, আর আপনি কোনো দিন কারোর ক্ষতি চান না। তার জন্য যদি আপনার ক্ষতি হয় তাতেও কোনো অসুবিধা নেই। আপনার নিজের ক্ষতি আপনি মানে অন্যের ক্ষতি আপনি চান না, এটা আপনাকে দেখলে আমি বুঝতে পারি। এতদিন ধরে আপনি আমাদের দোকানে আসছেন যাচ্ছেন, আপনাকে বেশ, আমাকে কিন্তু আপনি করেই কথা বলতো। দিয়ে আমি হাসছিলাম। দিয়ে বলছে তবে ভগবান আপনাকে এইগুলো রিটার্ন আসবেই আসবে। আপনার এত সুন্দর একটা ছেলে আছে, এত সুন্দর একটা মেয়ে আছে, আর এবং তারা সুস্থ আছে, সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ব্রিলিয়ান্ট। আমার মাম্পি তো সত্যি পড়াশোনায় মোটামুটি আমার ঘরে, আমার কাছে আমার মেয়ে অনেক ভালো, ভালো পড়াশোনায়। তো সেই জায়গায় দেখবেন আপনার ভগবান কোনো দিন কোনো ক্ষতি করবে না। তাই রিয়েলি আমি বলছি, আমি কোনো দিন মানে আমি গোল্ড ছাড়া কিন্তু কোনো দিন কোনো কসমেটিক্স পরিনি সেভাবে। আমি দেখবে আমার কান সবসময় খালি, কিন্তু একটা টাইম ছিল আমি ভীষণ কানের দুল পরতে পছন্দ করতাম ভীষণভাবে, আর ভ্যারাইটিস রকমের আমার কানের দুল ছিল, মানে আমার প্রায় 8-10 রকম, তারও বেশি হবে বোধহয়, আমার কানের দুল ছিল নানান রকম, ছোটো থেকে বড় থেকে সব নানান রকম ভ্যারাইটিস রকমের আমার সোনার কানের দুল ছিল। এবং আমি সবসময় স্কুলে যেতাম, যখন মাম্পি অর্কর স্কুলে যেতাম, আমি সবসময় নানান রকম সোনার মানে গোল্ড পরেই যেতাম। তো সেই জায়গায় যখন আমি খুললাম তখন কিন্তু আমি কানের দুল পরা ছেড়ে দিলাম, কারণ আমি কসমেটিক্স পরিনি সেইভাবে, একদমই না। কসমেটিক্স পরবো না ভেবে ধীরে ধীরে আস্তে আস্তে আমি কানের দুল পরাটা ছেড়ে দিলাম। তারপরে ফোন চলে এলো, ফোন নিয়ে এই টাচ ফোনগুলোই দেবো, ফোনে কথা বলতে গেলে আমার কানের দুলে একটু অসুবিধা হতো। দিয়ে ধীরে ধীরে ছোটো সোনার দুল পরলেও সেগুলো খুলে বালিশের নিচে রাখতে রাখতে তবে দেখলাম আস্তে 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 কানের দুলের প্রতি আমার মোহটা একদম কেটে গেল। যখন প্রবলেম পেছনে তাড়া করে না, তখন মনে হয় না আর সাজি আর গয়নাগাটি, তখন শুধু মানে এই প্রবলেমটা এটা দিয়ে মেটাই, তাহলে এই প্রবলেমটা মিটে গেলে আমার আর কোনো সমস্যা থাকছে না, তাহলে আমি মোটামুটি এটা পরে কিছুদিন পর আমি আবার তুলে নেবো। এই সমস্যাটা মিটে গেলে তো আর সমস্যা নেই, আমি এটা মিটিয়ে নেবো। কিন্তু সমস্যা জীবনের পেছন থেকে যাবে না, সমস্যার জীবনে কোনো শেষ নেই, সমস্যা কোনো দিন মেটে না। এই রিয়েল গোল্ড সেই সময় কিন্তু আমি বুঝেছি ওনার এই কথাটা আমার এখানে এসেছে, এখান থেকে আমার এখানে গেছে। আর আমি যদি কোনো কথা কারোর যদি ভালো কোনো কথা থাকে না, আমি এটা এখানে লক করে নিই একদম রিয়েলে। আমার রিয়েল গোল্ড হচ্ছে আমার ছেলে মেয়ে। আমার ছেলে মেয়ে সুস্থ থাকলে, আর আমার ছেলে মেয়ে ভালো থাকলে, আমার ছেলে মেয়ে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারলে, ওরকম ভরি ভরি কিলো কিলো গোল্ড আমার ছেলে মেয়ে তৈরি করতে পারবে। একটা সময় 10,000 টাকায় 10 গ্রাম কিনতে গিয়েও কালঘাম ছুটছিল, আর এখনও 10,000 তোমার হচ্ছে 10 গ্রামের দাম প্রায় 1.5 লাখের ওপরে। সেটাও কিন্তু দেখবে এখনকার জেনারেশনের ছেলে মেয়ে ঠিকই কিনে ফেলবে। তো এই রিয়েল গোল্ড কিন্তু সন্তান। তুমি যদি সন্তানকে মনের মতো মানুষ করো, আর সন্তানের কাছে যদি তুমি টাইম দাও, আর সন্তানকে যদি তুমি ভালোবাসো, তোমার সেই গোল্ডগুলো সত্যি ফেরত আসবে। তো এটা আমি ওর লেখাতে আমি সত্যি বলছি, রিয়েলি এটা আমি একদম প্রাউড ফিল করি। একটা বাবা মা যদি তার সন্তানের দিকে তাকিয়ে যদি বড় 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 বিসর্জনও দিয়ে দেয়, সেই সন্তান তাদের সব বিসর্জনগুলোকে রিটার্ন গিফট হিসেবে ফেরত দেয়।
দেবেই। এটা আমাদের ভগবান আমাদেরকে এইভাবেই তৈরি করেছে, আর এইটাই নিয়তি, আর এইভাবেই চলে এসেছে। আমাদের সন্তানদের মুখের একটু হাসি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। আমাদের সন্তানদের একটু কিছু অ্যাচিভ করা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। আমাদের সন্তানরা সান্ত্বনা পুরস্কার পেলেও দেখবে মনে একটা আলাদা আনন্দ আসে যে স্টেজে উঠে সান্ত্বনা পুরস্কারটা আমার বাচ্চায় নিচ্ছে। সান্ত্বনা পুরস্কার পেলেও সেটা তো একটা আলাদা আনন্দ। তো এইটা টেপি বিশাল বড় ভুল, টেপির হিসেবে ঐতিহাসিক ভুল, যে গোল্ডের বদলে ও যদি গোল্ড ফেলে রেখে যদি ও ছেলে নিয়ে যেত, এর থেকে ভালো কিছু আর হতো না একদম। আর এই ফোকলার মতো থার্ড ক্লাস এরকম গ্রেডের জন্যে এত সুন্দর একটা ভবিষ্যৎকে নষ্ট করে, এই এত সুন্দর ভবিষ্যৎ একটা সন্তান, মানে সন্তানের মোহমায়া ত্যাগ করে এই ফোকলার হাত ধরাটা টেপির জীবনে ঐতিহাসিক ভুল। যেটা ভুল তো ভাই ভুল, আর ঠিক তো ভাই ঠিক। বিয়ে একদিন হয়তো ভাইয়ের সরি না, বাচ্চার আবার একদিন হয়তো হবে না। তোমরা আবার ভেবো না যে আমার সাথে কোনো সম্পর্ক আছে বা আমার সাথে কোনো দিন না। আমি কোনো দিন বললাম না, আমি যাকে আমার এখান থেকে ফেলে দিই, সরিয়ে দিই, তাকে সরিয়ে দিই। আজকে আমার এক একটা সময় ওদের ভিডিওগুলো দেখি, আর মনে মনে এক এক সময় দেখি, আমি দেখি না ভিডিও, একদমই দেখা হয় না, কিন্তু মনে মনে ভাবি এরা একটা টাইম কোথায় ছিল, কী রকম পজিশানে ছিল, আর আজকের ডেটে ওরা কোথায় এলো, কী পজিশানে এলো। এটা আমার খারাপ লাগে, আমার খারাপ লাগে। কারণ আমি অ্যাকচুয়ালি যাদেরকে, তোমরা যেমন আমাকে যেমন ভালোবাসো, আমাকে হাঁটতে দেখলে তোমাদের খারাপ লাগে কি না? যারা তোমরা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তারা যখনই দেখো সীমাদি হেরে যাচ্ছে কোনো জায়গায়, তোমাদের আমার খারাপ লাগার থেকেও তোমাদের খারাপ বেশি লাগে। এটাই হচ্ছে ভালোবাসার মূল মন্ত্র। ভালো তুমি যাকে বাসবে তার হেরে যাওয়াটা নিতে পারবে না। তাই এই ভালোবাসাটা তো মন থেকেই বেসেছিলাম, ওদের এই হেরে যাওয়াটা আমার খারাপ লাগে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা।